এই সরকার একটা প্রতারকের দল, বিএনপি হলো একটা প্রতারক। এদের ইতিহাসটাই হলো জনগণের সাথে সবসময় তারা প্রতারণা করে। এবার তারেক রহমান সরকারের ব্যাংক দখলের ঢিল খতম করতে একজোট হয়ে কোমর বেঁধে মাঠে নেমেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা ও ডক্টর শফিকুর রহমান। দেশের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকে লুটেরাদের হাত থেকে বাঁচাতে যেন শক্ত ঢাল হয়ে দাঁড়িয়েছেন তারা। পর্দার আড়ালে চলতে থাকা নোংরা ষড়যন্ত্র আর রাতের আধারে ব্যাংক গিলে খাওয়ার মিশন এখন পুরোপুরি ফাঁস। বিএনপি নির্ভয় হয়ে আসছে, এস আলমের গলা শুকিয়ে গেছে। এস আলমের দালাল বাংলাদেশ ব্যাংকের যেগুলো এখন আছে, মিডিয়া আছে, সবগুলো দালাল। বাংলাদেশ ব্যাংকের গভর্নর একদম পিওর এস আলমের দালাল, এস আলমের পোষ্যবৃত্ত। এই দালালদের গলা শুকিয়ে গেছে। বিএনপি সরকারের সালাউদ্দিন পটিয়া বাহিনী এস আলমকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে যাওয়ার অপরাধে তাকে তো কোনো ধরনের শাস্তির আওতায় আনার চিন্তাও করেনি, বরং তাকে আবার আরো 82% ইসলামী ব্যাংকের শেয়ার তাকে বুঝিয়ে দেওয়ার জন্য তারা মরিয়া হয়েছে। একীভূত হওয়া 5টি ইসলামী ব্যাংক আবার এস আলম ও নাসা গ্রুপের হাতে ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি বা ঋণ খেলাপিদের হাতেই ব্যাংকের মালিকানা তুলে দিচ্ছেন কেন? বিএনপি সরকারের 100 দিনে খুন হয়েছেন 605 জন, নির্যাতনের শিকার 3,500 নারী শিশু, বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানা অপরাধ। গতকাল টিআইবি একটি রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে বলা হচ্ছে সরকারের 100 দিনে 605টি খুন। আমি আশা করেছিলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে এখানে উপস্থিত থাকবেন, কিন্তু আমি সামনে তাকিয়ে দেখলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আসনটি খালি, অর্থাৎ তিনি উপস্থিত নাই। কিন্তু আপনি তো সফল না, এই টিআইবি রিপোর্টে তো বলে আপনি সফল না। এখন কি আপনি এই পদটা অন্য কাউকে দিয়ে দিবেন? এই ইসলামিক ব্যাংকটা যেভাবে কু করলেন, এই কুর মাধ্যমে কি দাঁড়ালো জানেন? আপনাদের সঙ্গে জামাত ইসলামের সম্পর্কটা আরো অবনতি হইল। কথা একরকম, কাজ অন্যরকম, তাহলে তো হবে না। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বিএনপি সরকার গঠনের পরপরই ইসলামী ব্যাংককে সেই এস আলম বা আওয়ামী লীগের দোসরের হাতে তুলে দেয়, যেটা নিয়ে মাঠে নামতে শুরু করে সাধারণ জনগণ থেকে শুরু করে বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীরা। সেই উত্তেজনা একটু কমতে না কমতেই আবারও সেই এস আলমের হাতেই তুলে দিতে যাচ্ছে ইসলামী ব্যাংক, যে কারণে আবারও মাঠে নামতে শুরু করেছে বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীরা এবং সাধারণ জনগণ। ভিডিওর শুরুতেই আপনারা এই সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ইসলামী ব্যাংক এখনো কোন শক্তির কমান্ডে চলছে? উত্তর হচ্ছে জামাত শিবির গ্রাহক শক্তির কমান্ডে চলছে। হ্যাঁ দর্শক, জামাত কি পারে, এস আলম বিএনপি, এস আলম বিএনপি একই কথা। কারণ বিএনপিকে, বিশেষ করে বিএনপির এই অর্থনীতি যারা দেখছে, এস আলমকে যারা ব্যাংক দিচ্ছে, একই কথা, কোনো পার্থক্য নেই। এরা দেখছে, টের পাচ্ছে যে জামাত কি পারে। জামাত জাস্ট একটু হালকা নাড়াচাড়া দিয়েছে, তাতেই অসম্ভব ঘটনা ঘটে গেছে। এর মানে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি জামাতপন্থী গ্রাহকরাই জামাত, এখানে এটা জামাতের ব্যাংক, গ্রাহক থেকে শুরু করে সবকিছুই জামাত, এবং সাধারণ গ্রাহক যারা তারাও জামাতের উপর আস্থা রেখে এই ব্যাংকে এসেছে। এটা অ্যাবসলিউটলি জামাত। এই জামাত থেকে আলাদা করবেন না, ভুল করবেন। এবং এই ফাজলামি করা এটা বড় অপরাধ, কারণ রাজনৈতিক নেতাদের ব্যাংক থাকতেই পারে। যেমন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক আব্দুল জলিলের ব্যাংক ছিল মার্কেন্টাইল ব্যাংক, মির্জা আব্বাসের আছে ঢাকা ব্যাংক, আব্দুল আউয়াল মিন্টুর আছে ন্যাশনাল ব্যাংক, অমুক ব্যাংক তমুক ব্যাংক, সালমান এফ রহমানের আইএফআইসি ব্যাংক। রাজনীতিবিদরা যদি ধনী হয় সে ব্যাংক ব্যবসা করবে, সমস্যা কি? এটা কোনো অপরাধ না। অতএব জামাতের ব্যাংক ইসলামী ব্যাংক, জামাতের ব্যাংক আল আরাফা ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, অমুক ব্যাংক তমুক ব্যাংক, এটা হতেই পারে। আপনি কিচ্ছু করতে পারবেন না এবং কোনো অধিকার নাই। বরং রাজনৈতিক দল যদি দল হিসেবে মালিকানা নেয়, সেটাও আপনি কিছু করতে পারবেন না। বরং সে কোনো নিয়ম লঙ্ঘন করে কিনা, সে অর্থ পাচার করে কিনা, ব্যাংকের মাধ্যমে কোনো খারাপ কাজ করে কিনা, আপনি এইটা চেক দিবেন। কিন্তু সে ভালো সেবা দিলে তো ওয়েলকাম। বিএনপি করুক 5টা ব্যাংক, সমস্যা কি? এখন দেখেন, অতএব ব্যাংক এটা জামাতের ব্যাংক, এটা নিয়ে কোনো হীনমন্যতা নাই। জামাত যদি এটাকে সিপ করার চেষ্টা করে, না জামাতের ব্যাংক কথাটা ঠিক না, অবশ্যই জামাতের ব্যাংক, এটি ঠিক, এবং জামাতকে রক্ষা করতে হবে, এবং জামাতের কমান্ডে এই ব্যাংক চলছে এবং চলবে। এখন পর্যন্ত জামাতের শক্তিতে এই ব্যাংক চলছে। এই ব্যাংকে কি হবে কি হবে না, এটা জামাতের লোকজন ঠিক করে দিচ্ছে। এই ব্যাংক কতক্ষণ চলবে? আজকে 2 ঘন্টা কাজ হবে না, চুপচাপ সবাই বসে থাকুন, কোনো গ্রাহক ব্যাংকে ঢুকতে পারবে না, কোনো সেবা পাবে না। জামাতের গ্রাহকরা রাজপথে বলেছে, ব্যাংকে সেটা চলেছে। ব্যাংকের এমডি একটা ধৈর্যা, ভারপ্রাপ্ত এমডি ধৈর্যা, ওর কথা কেউ শোনে না। ইসলামী ব্যাংকের ঝাড়ুদারও
ইসলামী ব্যাংকের যে ভারপ্রাপ্ত দালাল এমডির কথা শুনে না। অতএব ইসলামী ব্যাংক চলছে রাজপথের গ্রাহকদের কমান্ডে। এমনকি কিছু শিক্ষা দিতে চাচ্ছে রাজপথের গ্রাহকরা, জামাত শিবির শক্তি, যে এই এসালাম বিএনপি একটু দেখো, যে এই যে আমাদের উপর তোমরা হামলা করেছো, রাষ্ট্রশক্তি ব্যবহার করে, এটা তোমাদের শক্তি আছে, তোমরা টিয়ার শেল মারতে পারো, গরম পানি মারতে পারো, রাবার বুলেট মারতে পারো, আমাদেরকে আহত করেছো, চক্ষু নষ্ট করেছো, হাত পা ভেঙে ফেলেছো, রক্তাক্ত করেছো। অতএব একটু দেখো কি হয়। জামাতের এই গ্রাহকরা একটু চেয়েছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ডে মিনিটে কোটি কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে আউট হয়ে যাচ্ছে, মানে গ্রাহকরা তার আমানত উঠিয়ে নিচ্ছে মুহূর্তে, সেকেন্ডে। তো দর্শক, প্রতি মিনিটে 18 লাখ টাকা উঠিয়ে নিচ্ছে মানুষ, প্রত্যেক মিনিটে। বুঝতে পারছেন কি চলছে? এই চলতি মাসের প্রথম 6 দিনে রেমিটেন্স প্রবাহ 20% কমে গিয়েছে। 6 দিনে 20%, তাহলে হিসেব করেন মাসের তো আরো 24 দিন আছে, এই 24 দিনে 1% রেমিটেন্স আসবে না। এর মানে পুরো বাংলাদেশ স্থবির হয়ে যাবে, কারণ ইসলামী ব্যাংকে আসে 30% রেমিটেন্স। সবাই এখন বিকল্প ব্যাংক খুঁজছে, আমাদেরকে জিজ্ঞেস করছে ভাই অন্য কোন ব্যাংকে গেলে ভালো হয়, ইসলামী ব্যাংকের টাকা পয়সা রাখবো না। আর টাকা উঠাতে চাইলে ইসলামী ব্যাংকের বাপের শক্তি নেই সেই টাকা না দেয়। আর ইসলামী ব্যাংকের বিভিন্ন জায়গার যারা ম্যানেজার বা দায়িত্বে আছেন তারা কারা? তারা তো জামাত শিবিরপন্থী, সব জামাত শিবিরপন্থী। এটা জামাত শিবির ব্যাংক, তারা হবে না, তা হবে কারা? এমনকি অন্যান্য যারা এই ব্যাংকে চাকরি নিয়েছে তারাও এখন জামাতকে ভালোবাসে, জামাতের শৃঙ্খলা দেখে। এবং অন্য ধর্মের বা জামাত পছন্দ করেন এরকম কেউ থাকতে পারেন, ব্যাপার না। বা শর্ষিনাপন্থী, আহলে হাদিস, এরকমও কেউ কেউ আছেন, ওয়েলকাম, নো প্রবলেম। কিন্তু আপনাকে জামাতের কমান্ড মানতে হবে, কারণ এই ব্যাংকটা জামাতের ব্যাংক, সোজা কথা। এবং জামাত কোনো অবৈধ কমান্ড দেয় কিনা আপনি এটা দেখবেন, কারণ ব্যাংক যারা প্রতিষ্ঠা করেছে, এখন জামাত বলতে এখন জামাত নেতা, জামাতের লোকজন, জামাতপন্থী। এবং এই জামাতপন্থী যারা, তারা জামাত হওয়ার কারণেই এই ব্যাংকে এসেছে, ব্যক্তিগতভাবে আসে নাই। মীর কাসেম আলী ব্যক্তি, মীর কাসেম আলী ওরকম উদ্যোক্তা না, জামাত নেতা মীর কাসেম আলী উদ্যোক্তা। কারণ মীর কাসেম আলী, তাকে জামাত নেতা থেকে যদি মাইনাস করে ব্যক্তি হিসেবে রাখা হয়, তিনি এই পর্যায়ে আসতে পারতেন না। জামাতের জনশক্তিদের রেসপন্সের কারণে মীর কাসেম আলী হতে পেরেছে। ইবনে সিনা, ইসলামী ব্যাংক হসপিটাল, জামাতের লোকজন সেবা নিতে গিয়েছে, তারা প্রচার চালিয়েছে, জামাতের রোকনরা, জামাতের মসজিদের ইমামরা, মাদ্রাসা শিক্ষকরা ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করেছে, ইসলামী ব্যাংকের পক্ষে প্রচারণা চালিয়েছে বলে ইসলামী ব্যাংক এই বাংলাদেশের সেরা ব্যাংক কিংবা এশিয়ার অন্যতম সেরা ব্যাংকে পরিণত হয়েছে। অতএব এটাকে জামাত থেকে আলাদা করতে পারবেন না। ইসলামী ব্যাংকে 2 ঘন্টার কলম বিরতি পালিত হয়েছে সফলভাবে, এবং এই 2 ঘন্টা কেউ সেবা পায়নি। এবং কলম বিরতি নির্দেশনা দিয়েছে কারা? নির্দেশনা দিয়েছে গ্রাহক ফোরাম রাস্তা থেকে। তাহলে বুঝেন যে ইসলামী ব্যাংক চলছে কোন শক্তির কমান্ডে? রাজপথের গ্রাহক শক্তির কমান্ডে চলছে। এবং অনেক অফিসার নাকি রাজপথে নেমেছে। আমি আবার বলছি, ইসলামী ব্যাংকের একটা সিকিউরিটি গার্ডও চলে রাজপথের গ্রাহক শক্তির কথায়, ওই এমডির কথা চলে না। এইসব ভুয়া এমডি, ভুয়া চেয়ারম্যানের কথা কেউ চলে না এবং চলবে না, কেউ চলবে না, সোজা কথা। তো দর্শক, এবার এসালাম বিএনপি দেখছে 5 দিনে 350 কোটি টাকা হারালো ইসলামী ব্যাংক। 5 দিনে 350 কোটি টাকা। 7 জুন একদিনেই, 5 দিনের পরের হিসাব, 7 জুন একদিনে 1000 কোটি টাকা মানুষ উঠিয়ে নিয়েছে। মানে এই ব্যাংক তো 3 মাসে লাগবে না দেউলিয়া হয়ে যেতে। ওই চেয়ারম্যান, এমডি, ইসলামী ব্যাংকের কোন কর্মকর্তা কর্মচারী যদি এই অবৈধ চেয়ারম্যান, অবৈধ এমডির কথা শুনেন, আপনার চাকরি থাকবে না, এই ব্যাংকই থাকবে না, আপনি চাকরি করবেন, আপনি বেতনই পাবেন না। অতএব কর্মকর্তা কর্মচারীদেরকে বলবো, আমার অনেক দর্শক আছেন যারা ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারী, আপনারা যদি চান যে আপনাদের ফ্যামিলি বাঁচবে, আপনার চাকরি থাকবে, আপনি মাস শেষে বেতন পাবেন, এই চেয়ারম্যান এমডি কে সরাতে আপনিও নামেন, নইলে ব্যাংকই থাকবে না, আপনার চাকরি থাকবে না। ব্যাংক না থাকলে আপনার চাকরি থাকবে কোথায়? দেখছেন এই যে এমডি, চেয়ারম্যান, এদের কথা কেউ শুনছে না? প্রতিদিন গড়ে 700 কোটি টাকা উত্তোলন, প্রতি মিনিটে 18 কোটি টাকা। 1 বছরে আমানত বেড়েছিল যেখানে 22,000 কোটি টাকা, সেখানে এই নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়ার সাথে সাথে 2570 কোটি টাকা আমানত শেষ। তাহলে আপনি চিন্তা করেন যে পরিস্থিতি কোন দিকে। অতএব ইসলামী ব্যাংকে সরকার কিংবা এসালাম বিএনপির কমান্ড চলছে না, বাংলাদেশ ব্যাংকের কমান্ড চলছে না, জামাত শিবির গ্রাহক শক্তির কমান্ড চলবে। এভাবে ইসলামী ব্যাংক থেকে এসালাম লুটেরাদের হটানো। কিন্তু আমাদের যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আছে, উনি কি সফল? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কি সফল?
আপনাকে কি সফল বলা যায়? আপনারা তো নির্বাচিত সরকার, গত সরকারের মতো তো না, একেবারে নির্বাচন করে আপনাদেরকে আনছি আমরা। আপনারা কি এখন সফল? দেখেন, একটা টিআইবি রিপোর্ট দেখাই, আমি কাগজে লেখা রাখছি, এটা শুনলেই আপনারা বুঝতে পারবেন আমাদের সালাউদ্দিন সাহেব কতখানি সফল। কি লিখতেছে ওনারা? খুন, এটা কিন্তু হিসাবটা এই যে ওনারা যে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে আসলো, ওই মাসের ওই বাকি 18 দিন না, কিন্তু মার্চ আর এপ্রিল। আবার এই যে গত একটা মাস গেল বা এই মাসটার অনেক দিন চলে গেল, কিন্তু এইটা না, শুধু 2 মাসের হিসাব, মার্চ আর এপ্রিল মাসের হিসাব। এই জুন মাসের হিসাব নাই কিন্তু। আবার এই যে মে মাসটা গেছে, ওই মাসের কিন্তু হিসাবটা নাই। হিসাবটা কি? এখানে খুন 605 জন, অর্থাৎ 605 জন মায়ের বুক খালি হয়েছে। তারা তো কারো না কারো সন্তান তো ভাই, তাই না? এবং কে কাকে মারছে, কেন মারছে, সে হিসাব করে। মায়ের হিসাবটা তো আলাদা, মায়ের তো বুক খালি হয়েছে, তাই না? 605 জন। ছিনতাই হয়েছে 294টা, ওই 2 মাসে 294টা ছিনতাই হয়েছে। অপহরণ, কিডন্যাপ 196 জন। অপহরণ কে কাকে করে? এর মধ্যে ব্যবসায়ী আছে, নারী ঘটিত ব্যাপারও আছে, সব অ্যাঙ্গেলে অপহরণ হয়েছে 196 জন। এরপর হচ্ছে নারী ও শিশু নির্যাতন, এটা ভাই অনেক, 3496 জন। চিন্তা করা যায়, 3496 জন নারী ও শিশু নির্যাতন। নির্যাতন বলতে তো বুঝছেন আপনারা কি? এই যে কিছুদিন আগে রামিসার যে ঘটনা ঘটা গেল, ওই ধরনের ঘটনাই তো সবচেয়ে বেশি, 3496 জন। এরপরে আসি, যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতায় বৈশাই বলছিল, মব হইতে আমি দিব না, জিরো টলারেন্স, কোনো জায়গায় মব হইতে পারবে না। এরপরে মব শুরু হইলো ওনার দেশের বাড়ি থেকে, ওই কক্সবাজার, চকরিয়া, ওইসব এলাকা থেকেই। এখন পুরো দেশে যে মব হইছে, ওই 2 মাসের হিসাবটা দেখেন। মবের হিসাব হচ্ছে 69 থেকে 80টা, কারেক্ট হিসাবটা নাই বইলায় ওই 69 থেকে 80টা। কিন্তু নিহতের ব্যাপারটা দেখেন, এই মবে নিহত হয়েছে 31 থেকে 42টা, 31 জন থেকে 42 জনের মতো নিহত হয়েছে। পুরা হিসাবটা এখন একবার চোখ বুলান্ত, ভয়াবহ ব্যাপার না? মাত্র 2 মাসের, আরো 1 মাস এই যে কয়দিন গেল এই মাসের, এইটা তো বাদ রয়েছে। এইটা যদি জোড়া দিতে চান, সংখ্যাটা আরো বাইরে গেল না? হাহাকারটা আরো বাইরে গেল না? এখন কি আমরা বলতে পারি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আপনি কি সফল? দেখেন সালাউদ্দিন সাহেব, আপনার দিকে কিন্তু টোটাল দেশের মানুষ তাকায় থাকে। এর পিছনে কারণ আছে, নিশ্চয়ই আপনি জানেন, কারণ আপনি একটুখানি বিতর্কিত। আপনি শিলংয়ে ছিলেন, ওই বদনামটা তো আপনাকে দেওয়া হয়, আপনার সাথে ট্যাগ দেওয়া হয়, ভারতের একটা ট্যাগ দেওয়া হয়। এই ব্যাপারটা আমাদের দেশের সবাই জানে এবং সাংবাদিক ভাইরাও জানে। খেয়াল আছে, ওই যে সাংবাদিকদের সামনে একবার আপনি আইসা দাঁড়াইছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আইসা দাঁড়াইছিলেন, আর পিছন থেকে একজন বলতেছিল ওই ইন্ডিয়ান মালটা না, ইন্ডিয়ান মালটা না। ওইটা কিন্তু ভাইরাল হয়েছিল। নিশ্চয়ই স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, নিশ্চয়ই আপনি এই ব্যাপারগুলো দেখছেন। কিন্তু আপনাকে যখন গতকাল না পরশুদিন প্রশ্ন করা হইলো এই বর্ডার কিলিং নিয়ে, তখন আপনি একটা উত্তর দিছিলেন যে এটাকে বর্ডার কিলিং বলা যাবে না। কেন বলা যাবে না? আপনি সুন্দর ব্যাখ্যা দিছেন, একদম আইনের মধ্য থেকে ব্যাখ্যা দিছেন। যা বলছেন বেআইনি কোনো কথা বলেন নাই, টোটালটাই আইনের ভিতর থেকে কথা বলছেন। যে এটা যদি তাদের এলাকায় হয়, মানে পার্শ্ববর্তী দেশের সীমান্তের ওই পারে ওই ঘটনাটা হয়, তাহলে ওইটা তাদেরকে অ্যাড্রেস করতে হবে। এটার সাথে তো আমরা জড়িত না। আবার 0 পয়েন্টে কিছু কিছু হত্যাকাণ্ড হয়, সেটা নিয়ে হয়তো আমরা আলাপ করতে পারি। তার মানে কি জানেন, আপনি বুঝাইতে চাইছেন যে সত্যটা এখানে স্মাগলিং এর একটা ব্যাপার আছে। এই চোরাচালানির সাথে যারা জড়িত তারা ওই পারে যায়, ওই পারে যাওয়ার পর বিএসএফ গুলি করে, ওই কারণে নিহত হয়, এটা তাদের ব্যাপার। কিন্তু এই মুহূর্তে এই কথাটা যদি আপনি বলেন, ফালানির ব্যাপারটা কি ওদের ব্যাপার ছিল? ফালানি যখন তারের মধ্যে ঝুলা ছিল, ওইটা কি তাদের ব্যাপার ছিল? আমরা সীমান্ত হত্যা বলতে বুঝি কি জানেন? মানুষ হত্যা করা হচ্ছে। কোন দেশের মানুষ সেটা তো বড় কথা না, ওই দেশের আইনে কি এটা লেখা আছে যে কাউকে দেখলেই গুলি করবা? পৃথিবীতে এত সীমান্ত আছে, প্রত্যেকটা দেশের সাথেই প্রত্যেকটা দেশের অঙ্গাঙ্গি ভাবে জড়িত আছে। এরকম কিলিং কোথাও হয়? শুধু আমাদের এই সীমান্তে হয়, ভারত এবং আমাদের সীমান্তে হয়। ওদের আইন কি বলে ওদেরকে মেরে ফেলতে হবে? না, ওদের আইন কি বলে ওদেরকে অ্যারেস্ট করতে হবে, প্রয়োজনে বিজিবির সাথে মিটিং করতে হবে, ফ্ল্যাগ মিটিং করতে হবে, কিন্তু হত্যা করতে হবে এরকম কোনো আইন কোনো দেশে নাই। কিন্তু আপনার কথা অনুযায়ী বর্ডার কিলিং নিয়ে আপনি যে ব্যাখ্যাটা দিলেন, এই ব্যাখ্যা টোটালটা ওদের পক্ষে চলে গেল। কিন্তু আপনি একবার চিন্তা করেন, আপনার কথাবার্তাগুলো টোটাল ওদের পক্ষে। এমনিতেই আপনাকে মানুষ ওদের পক্ষের লোক মনে করে। আপনি তো উত্তরটা ঘুরে দিতে পারতেন যে হ্যাঁ, এগুলোর বিচার হওয়া উচিত, কেউ কাউকে মাইরা ফেলবে এরকম আইন পৃথিবীতে থাকা উচিত না। এই ধরনের একটা কথা বললে নিশ্চয়ই আপনি বাহবা পাইতেন। কিন্তু আপনি ওই ধরনের কথা না বইলা আপনার কথাগুলো ওদের পক্ষে চলে গেছে।
এমনিতে তো দেখতেছেন সীমান্তের মধ্যে কি হচ্ছে। 70 থেকে 75 ঘন্টা 10 জন মানুষ, আহারে মানুষ, ওর মধ্যে 2 জন ছোট্ট বাচ্চা আছে, একজন বৃদ্ধ আছে, 2 জন মহিলা আছে, একজন মা আছে। এই 10 জন মানুষ গত 75 ঘন্টা যাবত না তারা ভারতের না তারা বাংলাদেশের, দুই পক্ষ দুদিকে বন্দুক তাক করে রয়েছে, আর তারা মাঝখানে। এর মধ্যে বৃষ্টি হইতাছে, ক্ষেতের আইলের মধ্যে আশ্রয় নিছে। 70-75 ঘন্টা কি খাবে, কোথায় পেশাব পায়খানা করবে, পুরা ফ্যামিলিটা বন্দুকের মুখে। এইটা কোনো মানবতা? কোথায় সেই মানবতার ফেরিওয়ালারা? ওনারা কিন্তু আইসা ওই শাহবাগে কেউ দাঁড়াইলো না, কেউ কোনো মুখ খুললো না। আমাদের এই টক শোগুলার মধ্যে কেউ কি তেমন ভাবে মুখ খুলতেছে? কেউ মুখ খুলতেছে না। মনে হচ্ছে ভাসুরদের নাম মুখে নেওয়া যাবে না। যাই হোক, আমরা এবার ফেরত আসি আবার ওই আগের জায়গায়। বর্তমান এই টিআইবি রিপোর্ট নিয়ে যে পরিস্থিতি দেখা দিছে, এটা একটা ভয়াবহ ব্যাপার না? যে কেউ মনে করবে যে আমাদের এই স্বরাষ্ট্রমন্ত্রী বিফল, উনি সফল হইতে পারতেছে না, কিন্তু উনার উপরেই তো আমাদের সবচেয়ে বড় ভরসা। কারণ কি জানেন, প্রধানমন্ত্রী সবচেয়ে কাছের মানুষ যদি কেউ হয়, এটা হচ্ছে আমাদের সালাউদ্দিন সাহেব। আমরা আগাগোড়া সব সময় দেখে আসতেছি সালাউদ্দিন সাহেবকে ভীষণভাবে মান্য করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। দেখেন, সব মন্ত্রণালয়ের দিকে তাকান, যতগুলো মন্ত্রী আছে সবাই সঙ্গে কিন্তু একজন প্রতিমন্ত্রী আছে। শুধু প্রতিমন্ত্রী না, আবার একজন উপদেষ্টাও আছে। হ্যাঁ, একজন উপদেষ্টাও আছে। শুধু একটা জায়গায় এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদে এখানে কোনো প্রতিমন্ত্রী নাই, এখানে কোনো উপদেষ্টা নাই। তার মানে কি জানেন, আপনি হচ্ছেন প্রধানমন্ত্রীর সবচেয়ে কাছের মানুষ। আপনার ইমেজ আর প্রধানমন্ত্রীর ইমেজ একই তো। আপনার ইমেজ ক্ষুণ্ণ হইলে প্রধানমন্ত্রীর ইমেজ ক্ষুণ্ণ হবে, কিন্তু আপনি তো সফল না। এই টিআইবি রিপোর্টে তো বলে আপনি সফল না। এখন কি আপনি এই পদটা অন্য কাউকে দিয়ে দিবেন? এর আগে শোনা গেছিল যে আপনি নিজে এই পদে আসতে চান নাই। এই সোশ্যাল মিডিয়াতে এই কথাগুলো শোনা যাচ্ছিল যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদটা আপনার পছন্দের পদ না। যদি পছন্দের না হয়ে থাকে তাহলে অন্য কাউকে দিয়ে দেন, আমাদের বাবর সাহেবকে দিতে পারেন, বা আপনাদের মধ্যে অন্য কেউ থাকলে দিতে পারেন। টোটালটা আপনাদের ব্যাপার। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, আইন শৃঙ্খলার কিভাবে উন্নতি হবে? বর্তমানে যে অবস্থা দেখা যাচ্ছে, এই অবস্থা দিয়ে দেশ আগাইতে গেলে দেশের ভয়াবহ অবস্থা দাঁড়াবে। তো কেন দাঁড়াবে ভয়াবহ অবস্থা? বিদেশি কোনো রোগ নিকার আসবে না। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।